ইরানকে দমাতে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, চুক্তি ছাড়াই শেষ হলো তেহরান ওয়াশিংটন সমঝোতার মেয়াদ। প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করতে চান ইসরায়েলের মন্ত্রী। কায়রোতে হামাসের সাথে জ্যারেড কুশনারের বৈঠক। উত্তর কোরিয়াকে না চটাতে এবার দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ মহড়ার পরিধি কমানোর ঘোষণা ট্রাম্পের। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছে আমি নির্জন নুসরাত। দেখছিলেন শিরোনাম। ইরানকে দমাতে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, এমন বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন সাবেক মার্কিন কংগ্রেস ওম্যান মার্জরি টেইলর গ্রিন। তার দাবি, ওয়াশিংটনের কৌশলগত এক বৈঠকে ইরানে পারমাণবিক হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ইরান যুক্তরাষ্ট্র ৬০ দিনের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হতেই চাঞ্চল্যকর এক তথ্য সামনে আনলেন সাবেক মার্কিন কংগ্রেসওম্যান মার্জরি টেইলর গ্রিন। যুদ্ধের ময়দানে ইরানের সঙ্গে না পেরে দেশটির ওপর যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা হামলার পরিকল্পনা করছে বলে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তিনি। এমনকি এ বিষয়ে ওয়াশিংটনের কৌশলগত বৈঠকে আলোচনাও হয়েছে বলে দাবি করেছেন সাবেক ওই মার্কিন কর্মকর্তা। পরমাণু অস্ত্র ব্যবহারের সীমারেখা আরও নিচে নামানোর কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি। কৌশলগত বৈঠকে তারা ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা করছে। আমি অনুমান থেকে বলছি না, আমি জানি, আর এটি অবশ্যই অশুভ বার্তা। তবে গ্রিনের এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো আলোচনার কথা নিশ্চিত করেনি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই সংঘাত ক্রমেই বিস্তৃত হয়। এর আগেও বৃহত্তর যুদ্ধের প্রস্তুতির কথা উঠে আসে। এমনকি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে বড় ধরনের স্থল অভিযান নিয়েও পেন্টাগন ভাবছে বলে দাবি করা হয়। এমন পরিস্থিতিতে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনলেন সাবেক মার্কিন কংগ্রেসওম্যান। রাইসা জান্নাত, স্টার নিউজ। এদিকে যুদ্ধ বন্ধের স্থায়ী চুক্তি ছাড়াই শেষ হলো ইরান যুক্তরাষ্ট্রের ৬০ দিনের সমঝোতার মেয়াদ। হরমুজকে ঘিরে সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্পও। বিপরীতে সময়সীমা আর বাড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এমন উত্তেজনার মধ্যেই যুদ্ধনীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে তেহরান। আইআরজিসি বলছে, আর প্রতিরক্ষামূলক নয়, এবার হামলা হবে আক্রমণাত্মক। কোনো ধরনের ইতিবাচক অগ্রগতি ছাড়াই শেষ হয়ে গেল ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির মেয়াদ। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন পৃথক স্থানে থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সমঝোতায় সই করেছিলেন। সমঝোতায় বলা হয়েছিল, আলোচনার মাধ্যমে ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাবে দুদেশ। যদিও আলোচনার কোনো অগ্রগতি হয়নি, উল্টো সমঝোতার মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে সংঘাতে জড়ায় ওয়াশিংটন তেহরান। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই চুক্তির সময়সীমা আর না বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। চুক্তিতে পৌঁছাতে না পারলেও সমঝোতা সইকে এই যুদ্ধে ইরানের বিজয়ের স্মারক বলে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসক গোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত একটি অন্যায় যুদ্ধে আমাদের জাতি বুক চিতিয়ে সাহসের সঙ্গে লড়াই করেছে, কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই। সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি। যুদ্ধের এ পর্যায়ে প্রতিরক্ষায় নীতিগত পরিবর্তন এনেছে ইরান। এতদিন মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিরোধ করলেও এবার আক্রমণাত্মক হওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি। ৬০ দিনের সমঝোতার মেয়াদ শেষ হওয়ার দিনই যুক্তরাষ্ট্রকে এ কড়া বার্তা দিয়েছেন বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। এই ভূমিকে রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং শত্রুর হুমকি নিষ্ক্রিয় করতে যা যা প্রয়োজন তা সঠিক সময়ে কার্যকর করা হবে।
এদিকে ইরানের এমন আক্রমণাত্মক পরিকল্পনা ও প্রস্তুতির কথা উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনেও। ইরানি ও আরব কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই 60 দিনে যুদ্ধ চালিয়ে নেওয়ার আরও প্রস্তুতি নিয়েছে ইরান। ক্ষতিগ্রস্ত সামরিক অবকাঠামো পুনর্গঠনের পাশাপাশি ক্ষেপণাস্ত্রের মজুতও বাড়িয়েছে দেশটি। শুধু তাই নয়, ইয়েমেন, ইরাক ও লেবাননে মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও সম্পর্ক আরও ঝালিয়ে নিয়েছে বলেও উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যমটি। রাইসা জান্নাত, স্টার নিউজ। ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে টানা 9 মাসেরও বেশি সময় ধরে সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী USS লিঙ্কন পরিদর্শন করেছেন ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। বেশ কিছুদিন ধরে ইউএস লিঙ্কনে থাকা নাবিকদের মানসিক অবস্থার অবনতির কথা শোনা যাচ্ছে। নিজেদের মধ্যে মারামারি, এমনকি রণতরী থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টাও করেছেন সেনাদের কেউ কেউ। নাবিকদের মানসিক স্বাস্থ্য ও রসদ সরবরাহ নিয়ে সমস্যার প্রেক্ষাপটে তিনি এই সফর করেন। জাহাজটিতে 5000 সেনা মোতায়েন আছে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর তেহরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর ও হরমুজের নিয়ন্ত্রণ জোরদার করতে এই রণতরী মোতায়েন করা হয়। গাজায় প্রতি রাতে 30 থেকে 40 জন ফিলিস্তিনিকে হত্যা করতে চান ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। তার এই বক্তব্যে প্রমাণ হলো যে গাজায় প্রতিদিন পরিকল্পিতভাবেই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববারও ড্রোন হামলা চালিয়ে ফিলিস্তিনি হত্যা করা হয়েছে। এমন পরিস্থিতিতে গাজার শান্তি প্রক্রিয়া নিয়ে কায়রোতে হামাসের সাথে বৈঠক করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার। ইসরায়েলি হামলায় নিহত স্বজনদের দাফন করবেন সেই উপায়টিও রাখেনি ইসরায়েল, যার প্রমাণ সাম্প্রতিক এই ছবি। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় একটি দিনের জন্যও থামেনি ইসরায়েলের হত্যাযজ্ঞ। রোববারও খান ইউনিসে বাস্তুচ্যুতিদের একটি তাঁবুতে ইসরায়েলের ড্রোন হামলায় মারা গেছে একজন। নুসেরাত শরণার্থী শিবিরে একটি বাড়ির ছাদে চালানো হামলায় শিশুসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। এই হামলাটি চালানো হয়েছে স্নাইপার রাইফেল যুক্ত করা একটি নতুন ধরনের ড্রোন দিয়ে। দুর্নিয়ন্ত্রিত এই ড্রোন সম্পর্কে একটি ভয়াবহ সত্য সামনে এনেছে জাতিসংঘ। এটি মূলত কোয়াডকপ্টার, ড্রোনের সাথে স্নাইপার রাইফেল যুক্ত করে তৈরি করা নতুন একটি অস্ত্র। ক্যামেরার মাধ্যমে অপারেটর দূর থেকে লক্ষ্যবস্তুকে শনাক্ত করে, তারপর সুনির্দিষ্ট টার্গেট লক্ষ্য করে গুলি করে। গাজায় প্রতিদিন চলা ইসরায়েলের এই হত্যাযজ্ঞ যে পরিকল্পিত, তার প্রমাণ দেশটির নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের একটি মন্তব্যে। কঠোরপন্থী এই মন্ত্রী সরাসরি বললেন, ইসরায়েলি সেনাদের উচিত প্রতি রাতে 30-40 জন ফিলিস্তিনি হত্যা করা। সেখানে এমন মানুষ আছে যারা বেঁচে থাকার যোগ্য নয়, তাদের বেঁচে থাকা উচিত নয়। আমি গাজায় সামরিক হামলা কমানোর সিদ্ধান্তে একমত নই, বরং সক্রিয় হুমকি হিসেবে বিবেচিত নয় এমন মানুষদেরও টার্গেট করে হত্যা করা উচিত। গাজার এমন পরিস্থিতিতে কায়রোতে হামাস প্রধান খলিল আল হাইয়ার সাথে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার। গাজার বাসিন্দাদের উচ্ছেদের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলেও জানান কুশনার। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গেও বৈঠক করেন তিনি। আলোচনায় উঠে আসে গাজা শান্তি প্রক্রিয়ার প্রধান অন্তরায় ইসরায়েল। বোর্ড অফ পিসের 14 দফার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ট্রাম্পের এই পদক্ষেপকে প্রশ্নের মুখে ফেলেছেন নেতানিয়াহু, যার নিন্দা করেছে তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান ও পাকিস্তান সহ 8টি দেশের নেতারা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পানির অন্যতম উৎসটিও দখল করে নিল অবৈধ ইহুদি বসতি নির্মাণকারীরা। ফিলিস্তিনিদের অভিযোগ, তাদের কৃষি জমিতে পানি সেচ দেওয়ার একমাত্র পুকুরটি বন্ধ করে দিয়ে সেটিকে বিনোদন কেন্দ্র বানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের পয় নিষ্কাশন অবকাঠামোতেও দখলদারদের হামলা চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। তীব্র গরমে পশ্চিম তীরের এই পুকুরে সাঁতার কাটছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের কৃষি জমিতে সেচ দেওয়ার পানির প্রবাহকে অন্যদিকে সরিয়ে তৈরি করা হয়েছে এই পুকুর। পশ্চিম তীরের জর্ডান উপত্যকার কাছে ফাসাইল গ্রামের এই পুকুরটি যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের খাবার, কৃষি ও জীবিকার প্রধান ভরসা ছিল। পানির এই অন্যতম উৎস এবার ইহুদিদের দখলে যেতে শুরু করেছে। বড় বড় দল এখানে গোসল করতে আসছে, ফিলিস্তিনিরা এখানে আসতে ভয় পাচ্ছে। পানির অভাবে ধুধু করছে ফিলিস্তিনিদের কৃষি জমিগুলো। স্থানীয়দের অভিযোগ, পানির সরবরাহ বন্ধ হওয়ায় শুধু ফসল নয়, বহু পরিবারের কর্মসংস্থান ও জীবিকাও হুমকির মুখে পড়েছে। আমাদের পানি সরবরাহ বন্ধ রয়েছে, এ কারণে ঘরবাড়ি, কৃষি জমির জন্য প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত হচ্ছে।
গত জুনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নেমারের সেচের পাইপলাইনও দখল করে নেয়। পরে বসতি স্থাপনকারীরা এটিকে ইসরায়েলি পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করে। এর উন্নয়নে ৩০ লাখ শেকেল বিনিয়োগের ঘোষণা দেন ইসরায়েলের অর্থমন্ত্রী। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছর ফিলিস্তিনিদের অন্তত ১৬০টি পানি ও পয়ঃনিষ্কাশন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। জর্ডান উপত্যকার প্রায় ৯৫% পানির উৎস তাদের দখলে। ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই এসব অবৈধ ও আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে ইহুদিরা, আর তাতে সহযোগিতা করছে নেতানিয়াহু সরকার। রাইসা জান্নাত, স্টার নিউজ। পশ্চিম তীরের কুসরা গ্রামে চরমপন্থী ইহুদিদের সন্ত্রাসী তৎপরতার পর সেখানে সেনা পাহারা বসিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে গত ৯ আগস্ট থেকে কুসরা গ্রামের ৩টি ফিলিস্তিনি বাড়ি অবরুদ্ধ করে রেখেছে ইহুদিরা। বাড়িগুলোর একটির মালিক যুক্তরাষ্ট্রের ওহাইও প্রবাসী ফিলিস্তিনি আমেরিকান লুই রিডি। নিজের বাড়ি ও স্বজনদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র থেকে পশ্চিম তীরে ফিরে এসেছেন তিনি। ফিলিস্তিনিদের অভিযোগ, ইহুদি দখলদারদের বেআইনি কর্মকাণ্ডে সহায়তা করছে ইসরায়েলি সেনাবাহিনী। আমার মা কুসরায় আছেন, আমার ভাই বোন ও তাদের পরিবারও সেখানে। আমি মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তারা এখনও আমাকে আমার বাড়িতে যাওয়ার জন্য নিরাপদ পথের নিশ্চয়তা দিতে পারেনি। আমি মার্কিন দূতাবাস, জেরুজালেম এবং কংগ্রেসের একজন সদস্যের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি তারা ইসরায়েলি সরকারের উপর চাপ সৃষ্টি করবে যাতে বসতি স্থাপনকারীদের স্থায়ীভাবে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়। দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সেনা মহড়া শুরু হতে না হতেই সেটি সীমিত করার নির্দেশ দিলেন ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে না চটাতেই ট্রাম্পের এমন সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, এই মহড়া একটি দেশের প্রতি বৈরী সংকেত পাঠাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ওয়াশিংটনের প্রস্তাবে দক্ষিণ কোরিয়া রাজি না হওয়াতেই ট্রাম্পের এই নজিরবিহীন সিদ্ধান্ত। রোববার রাতে শুরু হলো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সেনা মহড়া। বরাবরের মতো এবার বার্ষিক এই মহড়া হবার কথা ছিল টানা 10 দিন, কিন্তু মহড়া শুরু হতে না হতেই বিপত্তি। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এখন আর মহড়া বাতিল করার মতো সময় নেই, কিন্তু মহড়ার পরিসর উল্লেখযোগ্যভাবেই কমানো হবে। পাশাপাশি উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে নিজের সুসম্পর্কের কথাটাও মনে করিয়ে দিলেন ট্রাম্প। কিম জং উনের সাথে আমার সম্পর্কের ভিত্তিতে বলছি, দক্ষিণ কোরিয়ার সাথে এই মহড়ায় আমি খুশি নই। এই মহড়া খুব ব্যয়বহুল। পাশাপাশি এটি এমন একটি দেশের প্রতি বৈরী সংকেত পাঠাচ্ছে যে দেশ আমি প্রেসিডেন্ট হওয়ার পর কোনো হুমকি স্বরূপ আচরণ করেনি। মহড়াটি চলার কথা ছিল ২৭ আগস্ট পর্যন্ত, যাতে অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়ার অন্তত ১৮,০০০ সেনা। ড্রোন হামলা মোকাবেলা, জিপিএস সংকেত বিঘ্নিত করা এবং সাইবার হামলা প্রতিরোধের মতো বিষয়গুলো নিয়ে মহড়া চালাবে দুই দেশের সেনারা। কিন্তু বন্ধুরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সাথে কেন এমন আচরণ ট্রাম্পের? জানা গেছে, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ট্রাম্পের প্রস্তাব নাকচ করাটাই আসল কারণ। তাই যদি হয় তবে বিষয়টি নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা। একটি নিয়মিত সামরিক মহড়া, যার সময়সূচি আগে থেকেই নির্ধারিত ছিল, আর অন্যদিকে অন্য এক অঞ্চলে সামরিক পদক্ষেপের বিষয়ে সিউলের সম্মতি না দেয়া, এভাবে দুটি বিষয়কে যুক্ত করাটা নজিরবিহীন। মিত্রদের সঙ্গে এমন আচরণ সচরাচর দেখা যায় না। হতে পারে কিম জং উনকে খুশি করে তার সাথে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করার স্বার্থেও ট্রাম্প এমন নাটকীয় আচরণ করতে পারেন। কিমের সাথে আলোচনা করতে চান বলে একাধিকবার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ইফাতিরা, স্টার নিউজ। সোমালিয়ার বাইদোয়ায় ফের সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে সশস্ত্র বিরোধীরা। দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। আতঙ্কে শহর ছাড়ছে বাসিন্দারা। সোমালিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রশাসনিক রাজধানী বাইদোয়ায় সোমবার তুমুল লড়াই শুরু হয়। সংঘর্ষের মধ্যে রাস্তায় সামরিক যান ও সশস্ত্র সেনাদের টহল দিতে দেখা যায়। আতঙ্কে অনেকটা ফাঁকা হয়ে পড়ে। কোথাও কোথাও পাথর ও ড্রাম দিয়ে সড়কে ব্যারিকেড তৈরি করা হয়। এ সময় আহত বেসামরিকদের নিয়ে ছুটতেও দেখা যায় স্থানীয়দের। গত মার্চ থেকে সোমালিয়ার বাইদোয়া শহরটি ফেডারেল বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এরপর শহরটিতে আশ্রয় নেয় কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষ। নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষে বাইদোয়ার মানবিক পরিস্থিতির আরও অবনতি হবার শঙ্কা রয়েছে। বেসামরিক রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো রাশিয়া সফর করছেন মিয়ানমারের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। এক বিবৃতিতে মিয়ানমার বলছে, মিন অং এর রাশিয়া সফরের মূল লক্ষ্য হল নেপিদো ও মস্কোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার ও কৌশলগত সহযোগিতা বাড়ানো।
বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে হামলায় রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান ব্যবহার করে মিয়ানমার। গত ফেব্রুয়ারিতে মিয়ানমার ও রাশিয়া 5 বছর মেয়াদী সামরিক সহযোগিতা চুক্তি সই করে। তবে চুক্তিটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই সফরে মিন অং রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ও পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকারের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি মিয়ানমার রাশিয়া অর্থনৈতিক ফোরামেও অংশ নেবেন। ডুবন্ত ব্যক্তিকে বাঁচাতে অভিনব প্রযুক্তি তৈরি করেছে চীন। পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে ফ্লাইং লাইফ রিং নামে জীবন রক্ষাকারী একটি রোবট তৈরি করেছে দেশটি। জেজিয়াং প্রদেশের শিয়াংহুতে জরুরি উদ্ধার মহড়ায় এই রোবট তার দক্ষতা দেখিয়েছে। এআই চালিত রেস্কিউ প্রযুক্তিটি স্বয়ংক্রিয়ভাবেই পানিতে ডুবতে যাওয়া ব্যক্তির কাছে পৌঁছে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত ডুবন্ত ব্যক্তিকে ভাসিয়ে রাখতে পারে এই রোবট। এরপর ডুবন্ত ব্যক্তিকে নৌকায় তুলে নেন উদ্ধারকারীরা। অভিযান শেষ হলে নিজে থেকে ফিরে যায় উড়ন্ত রোবটটি। দ্রুত সময়ে ডুবন্ত মানুষের প্রাণ বাঁচাতে এই ফ্লাইং লাইফ রিং বড় ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। বাবার নামে বিশ্বমানের স্কুল তৈরির দাবি জানিয়ে সরকারি ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ককরোচ জনতা পার্টি বা সিজেপির স্বেচ্ছাসেবক শেখ আব্দুল হাফিজ। অভিযোগ, দিল্লিতে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার জেরেই বিজেপি কর্মীদের হামলায় নিহত হন তার বাবা শেখ মোহাম্মদ মাফিক। বাবাকে হারিয়েও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি থেকে সরে দাঁড়াতে চান না আব্দুল, বরং তার বাবার নামে একটি বিশ্বমানের স্কুল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তিনি। এরই মধ্যে বাঁকুড়ার কারিসুম্বা গ্রামে আব্দুল ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন সিজেপির জাতীয় সহ আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। পরিবারের পাশে থাকার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। অন্যদিকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ফোনে আব্দুলকে সান্ত্বনা দিয়েছেন। কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লেও আব্দুলই তাকে শক্তি দিয়েছেন বলে জানান দীপকে। এদিকে ঘটনার সঙ্গে সাংগঠনিক সংশ্লিষ্টতা অস্বীকার করেছে বিজেপি। মরক্কো থেকে সিউতা যাওয়া অভিবাসীরা স্পেনে মানবিক আশ্রয়ের দাবি করেছেন। তবে তাদের অভিযোগ, কেবল মরক্কোর নাগরিক হবার কারণে তাদের আশ্রয় দেওয়া হচ্ছে না, অথচ অন্যেরা সহজে বসবাসের অনুমতি পাচ্ছে। আশ্রয়ের আশায় অনেকেই এখন সিউতার সমুদ্রের তীরে মানবেতর জীবনযাপন করছেন। ভেঙে গেছে ইউরোপে প্রবেশের স্বপ্ন, আটকে আছে স্পেনের সিউতায়। সাগর তীরে খেয়ে না খেয়ে কাটছে দিন। চরম হতাশায় নিমজ্জিত এক অভিবাসীর কাছে শেষ ভরসা তাই সৃষ্টিকর্তার রহমত। গাছের ডালপালা, পলিথিন আর কোনো রকমে বানানো কুঁড়ে ঘরই একমাত্র ঠাঁই। হাতের কাছে যা মিলছে তা দিয়ে নিজেরাই সারছেন রান্না। উন্নত জীবনের আশায় চলতি মাসের শুরুতে সাগর পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেনের সিউতায় পৌঁছেছেন এই মানুষগুলো। বেশিরভাগ অভিবাসী ফিরে গেলেও এখনও রয়ে গেছেন অনেকে। অ্যাসাইলাম চাইছেন তারা। জানি না এভাবে কতদিন বাঁচবো। ক্ষুধা, তৃষ্ণায় মানুষ মরছে এখানে। অনেকেরই ডায়াবেটিস আছে। এখানে আসতে গিয়ে অনেকে হাত পা ভেঙে গুরুতর আহত হয়েছে। আমাদেরকে পানিও দেয়া হচ্ছে না, না পানি না খাবার, কিচ্ছু না। কারো কারো অভিযোগ, মরক্কোর বাসিন্দা বলে ইচ্ছা করে উপেক্ষা করা হচ্ছে তাদের। অন্য দেশের বাসিন্দারা সহজেই পেয়ে যাচ্ছেন অ্যাসাইলাম। আমরা অ্যাসাইলাম চাই। নিশ্চিত করে বলছি, আমরা ভালো মানুষ, শুধু আয় করতে চাই। মরক্কান বলে আমাদের উপেক্ষা করা হচ্ছে। সিউতা ও মেলিয়ায় পৌঁছাতে সমুদ্রপথে আটক অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। স্পেনের সুপ্রিম কোর্টের এমন রায়ের পর ঢল নামে অভিবাসীদের। অবশ্য এর পেছনে ইসরায়েলি ইন্ধনের অভিযোগও তোলেন অনেকে। তবে ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা এখন বুঝতে পেরেছেন যে সিউতা যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। স্পেন কর্তৃপক্ষের ওপর কোনো ক্ষোভ নেই উল্লেখ করে মাদ্রিদ কর্তৃপক্ষের প্রশংসাও করেন কেউ কেউ। আমি ভেবেছিলাম আমাদের এখানে আসাটা আইনিভাবে বৈধ। সত্যি বলতে এখানকার প্রশাসন কখনোই আমাদের বিরুদ্ধে ছিল না, বরং আমরাই খুবই আগ্রাসীভাবে সীমানা অতিক্রম করেছি। কর্তৃপক্ষ বেশ ভালো কাজ করছে। আমাদের এভাবে আসাটা উচিত হয়নি। আমরা এটা চাইও নি। এখন শুধু চাই আল্লাহর ইচ্ছায় পরিস্থিতির উন্নতি হোক। হিসাব বলছে এখনো উপকূলীয় এলাকায় রয়ে গেছেন অন্তত 5,000 অভিবাসী। তাদের প্রত্যাশা, মানবিক বিবেচনায় অ্যাসাইলাম দেবে স্পেন সরকার। এই দাবিতে দলগতভাবে সোচ্চার হতেও দেখা গেছে অনেককে। ইফাতিরা, স্টার নিউজ। আর এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।